সকালবেলা আমি আর ব্যোমকেশ প্রতিদিনের মতো চা যোগে খবরের কাগজের পাতা উল্টিয়ে দেখছি। এমন সময় আমাদের ভৃত্য পুটিরাম দ্রুত ব্যস্ত পায়ে ঘরে প্রবেশ করল। হাঁপাচ্ছে দেখে মনে হলো দৌড়েই এসেছে, চোখ মুখ উদ্ভাসিত। পুটিরাম আমাদের চা দিয়ে বাজারে গিয়েছিল মিনিট 10 আগে। তার হাতে বাজারের খালি ব্যাগ আর চেহারার এমন হাল দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? গতকাল বিকেলে সে ভদ্রলোক এসেছিলেন শুনি। কথাটা বলতে বলতে ওর দম যেন ফুরিয়ে গেল। গতকাল বিকালে আমাদের কাছে আসার মধ্যে কেবলমাত্র এসেছিলেন নিধিময় চ্যাটার্জি। ভদ্রলোক ইদানিং প্রায় ব্যোমকেশের সাথে দেখা করতে আসেন। বেশ অমায়িক মানুষ, যাকে বলে পাক্কা আড্ডাবাজ লোক। বললাম, কে নিধিময় বাবু? হ্যাঁ 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 হ্যাঁ, উনি উনি। কেন, কি হয়েছে? তিনি মারা গেছেন। বাজারে যাওয়ার পথে দেখলাম বাড়ির সামনে অনেক লোকের ভিড় আছে, পুলিশের গাড়িও দেখলাম। পুটিরামের মুখে এহেন সংবাদ শুনে আমি আর ব্যোমকেশ একেবারে তটস্থ হয়ে রইলাম। ভদ্রলোককে গতকাল বিকালেও দিব্যি সুস্থ সবল বলেই মনে হয়েছিল। কেবল বাতের ব্যথাটা নাকি ইদানিং বেড়েছে। হঠাৎ এমন কি হলো? বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। ব্যোমকেশ ততক্ষণে নড়ে চড়ে বসেছে। বলল, পুলিশ এসেছে? হ্যাঁ, বাড়ির সামনে জিপ দাঁড়ানো আছে দেখলাম। বুঝলাম সে এর বেশি আর কিছুই জানি না। ব্যোমকেশ দ্রুত চেয়ার ছেড়ে উঠে ভেতর ঘরে যেতে যেতে বলল, অজিত, জামাটা গলিয়ে নাও তো। 2 মিনিটের মধ্যে ব্যোমকেশ সদ্য গায়ে জড়ানো জামার উপরের পাটের বোতাম লাগাতে লাগাতে ঘর থেকে বেরিয়ে আসলো। চলো একবার দেখে আসি। ভদ্রলোক গতকালও তো দিব্যি ছিলেন, যদিও জন্ম মৃত্যুর কথা বলা যায় না। চলো চলো। আমরা দুইজন ব্যস্ত পায়ে বেরিয়ে পড়লাম। নিধিময় চ্যাটার্জির এমন হঠাৎ মৃত্যু কেন জানি আমি মানতেই পারছিলাম না। তাছাড়া বাড়ির সামনে পুলিশের জিপের কথা শুনে মনটা কেমন করে উঠল। এর অবশ্য একটা কারণ এই হতে পারে, তা হলো ভদ্রলোক বাড়িতে থাকতেন না, চাকর আছে। তাছাড়া বেশি দিন হয়নি তিনি এখানে এসেছেন। আগে ভদ্রলোক চাকরি সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছুদিন বিহারে অবস্থান করছিলেন, কিন্তু হঠাৎ কি মনে হতে তিনি কলকাতায় ফিরে আসেন এবং বাকিটা জীবন এখানেই থাকার সিদ্ধান্ত নেন। বিয়ে করেননি, আত্মীয় স্বজন কেউ আছে বলেও কখনো শুনিনি। দেখাশোনা থেকে শুরু করে সকল কাজকর্ম সবই কাজের লোক করে। কথায় কথায় একবার ব্যোমকেশ জিজ্ঞাসা করেছিল, এত জায়গা থাকতে তিনি শেষে এই কলকাতায় ফিরে আসলেন কেন? উত্তরে নিধিময় বাবু একটু হেসে বলেছিলেন, কি বলছেন মশাই, কলকাতা হলো বাঙালিদের আদর্শ স্থান। সারা জীবন তো চাকরির পিছনে ছুটলাম, শেষ বয়সে যদি একটু মন খুলে কথা বলতে না পারলাম, তাহলে আর বেঁচে থাকা কেন? আসলে কি হয়েছে মশাই, যাতে বাঙালি হলেও সারাটা জীবন বাংলা বলার লোক খুঁজে পেলাম না। আমার চাকরটা একটু আধটু বাংলা বলতে পারে, ওটা আমি শিখিয়েছি, কিন্তু সে কথায় মন ভরে না। তাই বাধ্য হয়ে নিজের জন্মস্থানে ফিরতে হলো। আপনার পূর্বপুরুষ বাঙালি? শুধু বাঙালি কি বলছেন মশাই, একেবারে খাঁটি বাঙাল যাকে বলে সেটাই। যদিও আমি এর আগে কখনো কলকাতায় আসিনি, এই প্রথম। এই কথাটা শুনে সেদিন আমি আর ব্যোমকেশ সত্যিই অবাক হয়েছিলাম। ভদ্রলোক এর আগে কখনো কলকাতায় আসেননি, কিন্তু ওনার কথা শুনে বুঝবার উপায় নেই। দিব্যি গড়গড় করে বাংলা বলেন। পরে জেনেছিলাম ওনার বাবা এই কলকাতারই মানুষ, কিন্তু ওই চাকুরির সূত্রে ওনাকেও বাইরে চলে যেতে হয়েছিল। তারপর আর ফিরে আসেন। কয়েকদিনের মধ্যে আমাদের সাথে ওনার বেশ ভালোই সখ্যতা তৈরি হয়েছিল। ব্যোমকেশও বেশ হেসে হেসেই কথা বলতো,
সাধারণত ব্যোমকেশের কাছে যারাই আসে তারাই কোনো না কোনো দরকারে আসে, খোশ গল্প করার সুযোগই হয় না। আর তাই নিধিময় বাবুর মতো একজন পাক্কা আড্ডাবাজ লোককে পেয়ে আমাদের দুজনেরই বেশ আমোদ হয়েছিল। আর তাই হঠাৎই উনার মৃত্যু সংবাদ শুনে আমাদের দুইজনেরই মন ভারী বিষণ্ণ হয়ে উঠেছে। ব্যোমকেশের মুখে একটা শোকের ছায়া ফুটে উঠেছে। মিনিট পাঁচেক পর আমরা যখন নিধিময় চাটুর্যের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম, তখন ভিড় অনেকটাই কমে এসেছে। এর আগে আমরা কখনোই এই বাড়িতে আসিনি, যদিও তিনি অনেকবারই আমাদের নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আজ যেভাবে আসতে হবে তা মানতে পারছিলাম না। ব্যোমকেশ কোনো দিকে না তাকিয়েই সোজা গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। আমিও পিছন পিছন গেলাম, আর গিয়েই দেখি ইন্সপেক্টর রাখাল বাবু একজন বছর 50-52 বয়সী লোকের সঙ্গে কথা বলছেন। লোকটির চোখে মুখে তীব্র শোকের ছায়া, কথাও বিশেষ বলছেন না, কেবল মাথা নেড়ে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছেন। বুঝলাম ইনি নিধিময় বাবুর কাজের লোক। আমরা সেদিকেই এগিয়ে গেলাম। আমাদের দেখে রাখালবাবু জিজ্ঞাসাবাদ বন্ধ করে এগিয়ে এলেন। ব্যোমকেশ দা, যাক ভালোই হয়েছে, আপনি না আসলেও আমি যেতাম। কাজের লোকের মুখে শুনলাম কয়েকদিন যাবৎ নিধিময় বাবু আপনার কাছে যেতেন। যদি আপনি কিছু জানেন তাই। এইটুকু বলেই রাখাল বাবুর কথা বন্ধ হয়ে গেল। ব্যোমকেশ একটু ভুরু কুচকে তাকে নিরীক্ষণ করে বলল, মৃত্যু কিভাবে হয়েছে? হার্টফেল? না না, তেমনটা হলে তো মিটেই যেত, আমাকে তো আর আসতে হতো না। ঘটনাটা আসলে তা নয়। এই শেষের কথা শুনেই মনটা কু ডেকে উঠল। হার্টফেল নয় তাহলে? খুন। এইবার দুরু দুরু বুকের এক পাশ ধড়াস করে উঠল। খুন? ভদ্রলোকের যে কোনো শত্রু থাকতে পারে তাই তো মনে হয়নি কখনো। তাছাড়া উনি এমন হাসি খুশি আর আড্ডাপ্রিয় মানুষ, এমন মানুষের যে কারো সাথে শত্রুতা, এমনকি সেই শত্রুতার জেরে খুন হতে পারেন, তা আমি কখনোই ভাবতে পারিনি। ব্যোমকেশও নিশ্চয়ই ভাবতে পারিনি, কারণ ওর চোখে মুখে একটা বিস্ময়ের ছাপ ফুটে উঠেছে ধীরে ধীরে, আর তাতেই ভুরুটা আরো বেশি কুচকে একেবারে চোখ দুটো প্রায় ঢেকে গেল। কিভাবে? ছুরির আঘাতে। একবারই আঘাত করা হয়েছে ওই বুকের ডান পাশে, এতটাই ছুরি বের করার প্রয়োজন মনে করেনি। আচ্ছা, দেখবেন নাকি একবার? এই শেষের প্রশ্নটা অবশ্য করার দরকার হতো না, কারণ এরই মধ্যে ব্যোমকেশের গতিবিধি বেড়ে গিয়েছে। আর এইবার প্রশ্নটা করতেই সে সামনের দিকে পা বাড়িয়ে বলল, তিনি উপরের ঘরে থাকতেন তাই তো? হ্যাঁ, তা থাকতেন, কিন্তু আজকে রাতে তিনি নিচের ঘরেই শুয়েছিলেন। হ্যাঁ, ওই দিকের ঘরটায়। বলেই ইন্সপেক্টর রাখাল বাবু নিচের তলার একটা ঘরের দিকে ইশারা করলেন। ব্যোমকেশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেদিকে এগিয়ে গেল। আমরাও পিছন পিছন এগিয়ে গেলাম। আমাদের থেকে একটু দূরেই কাজের লোকটি হতভম্বের মতো দাঁড়িয়েছিলেন। আমাদের এগিয়ে যেতে দেখে তিনি একটু পিছনে সরে গেলেন। ব্যোমকেশ ততক্ষণে দ্রুত পায়ে এগিয়ে গিয়েছে এবং সে এরই মধ্যে ঘরের ভেতরে প্রবেশও করেছে। এইবার পিছন পিছন আমরাও ঘরের ভেতরে গিয়ে প্রথমেই নজরে পড়ল দৃশ্যটা। দরজা থেকে সোজাসুজি দেওয়াল ঘেঁষে পাতা রয়েছে একটা ছোট চৌকি, আর সেই চৌকির উপরেই পড়ে আছে নিধিময় চাটুর্যের নিথর দেহ। দেহটা রক্তে লাল হয়ে উঠেছে, পরনের সাদা ফতুয়া, তারই কিছুটা জামা আর বিছানার চাদর ভেদ করে জমা হয়েছিল চৌকির নিচে, যা গড়িয়ে মেঝেতে এসে জমাট বেঁধেছে। বুকের ডান পাশে ছোট ছুরিটা বিঁধেই আছে, সেটার কাঠের হাতলটা বাদে পুরোপুরি ঢুকে আছে শরীরের ভিতরে। দেহের ভেতরের প্রাণবায়ু বের করে দিতে 2 বারের প্রয়োজন হয়নি, একবারই চালানো হয়েছে, আর তাতেই কার্য উদ্ধার। ব্যোমকেশ খানিকটা সামনের দিকে ঝুঁকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে নিথর দেহটা পর্যবেক্ষণ শেষ করে সোজা হয়ে দাঁড়ালো। তারপর বলল,
হাতাহাতির কোনো চিহ্ন নেই, বিছানার চাদরও ঠিকঠাক, যার অর্থ হলো আততায়ী এসেছে এবং ঘুমন্ত নিধিময় বাবুর বুকে ছুরি বসিয়ে দিয়ে আবার চলেও গিয়েছে। ভদ্রলোক আত্মরক্ষা তো দূর, মৃত্যুর আগে টেরও পাননি বলেই মনে হচ্ছে। কিন্তু ব্যোমকেশ, একজন মানুষ এত ঠান্ডা মাথায় কাজটা করলো কিভাবে? তাছাড়াও ছুরিটা পুরো ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অস্ত্রটা যে খুব বেশি ধারালো হাতল দেখে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। শরীরে জোর না থাকলে এমনটা কি করা সম্ভব? আমার প্রশ্ন শুনে ব্যোমকেশ আবারও পিছনে ঘুরে খানিকটা ঝুঁকে পুরোপুরি বিঁধে থাকা ছুরির হাতলটা বেশ ভালো করে দেখতে দেখতে বলল, যাক, তোমার কিছুটা উন্নতি হয়েছে মানতে হয়। ছুরিটা খুব বেশি ধারালো নয় বলেই মনে হচ্ছে, আর আমার অনুমান যদি ভুল না হয়ে থাকে তাহলে বলবো ছুরিটা ভোঁতা হওয়ার সম্ভাবনাই বেশি। এর কারণ ছুরির হাতটা বেশ পুরনো আর একটু ভাঙা। তাছাড়া কাঠের হাতলওয়ালা ছুরির চল তো এখন নেই, তাই নিশ্চিত করে বলা যেতে পারে জিনিসটা বেশ পুরনো এবং অনেক দিন অযত্নেই পড়েছিল। তার প্রমাণ হাতুলে লেগে থাকা মাটি। এতক্ষণ রাখালবাবু ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন। এবার বললেন, আপনি ঠিকই ধরেছেন ব্যোমকেশ বাবু, ছুরিটা আততাই নিজের সঙ্গে করে নিয়ে আসেনি, বরং বারান্দায় থাকা ফুলের টবের পাশ থেকে নিয়েছে। কাজের লোকের কথা অনুযায়ী ছুরিটা ব্যবহার করা হতো টবের মাটি আলগা করার কাজে। ফলার মুখটাও কিছু ভাঙা, তাই বলতে দ্বিধা হয় না আততাই শরীরে অনেকটাই শক্তি ধরে। যদি তেমনটা না হতো তাহলে এই কাজ কোনো মতেই করা সম্ভব হতো না। এতক্ষণ ব্যোমকেশ নিধিময় বাবুর নিথর দেহটাকে আরও একবার গভীর পর্যবেক্ষণ করছিল। এইবার রাখাল বাবুর কথা শুনে সে ঘুরে দাঁড়ালো, তারপর দরজার দিকে ইশারা করে বলল, আচ্ছা, দরজাটা খোলা ছিল? না, দরজা ভেতর থেকে লাগানো ছিল, কিন্তু ওই নাম মাত্র, হালকা ধাক্কা দিলেই খুলে যায়। কতটা আসতে শব্দ হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, তা একটু হয়েছিল, কিন্তু নিধিময় বাবু রাতে কড়া ডোজের ঘুমের ওষুধ খেতেন, তাই সেই আওয়াজে ওনার ঘুম ভাঙার সম্ভাবনাই কম। ওষুধটা আমিও দেখেছি, একটা খেলেই স্বাভাবিক মানুষ একেবারে ঘুমে কাদা হয়ে যায়, সেখানে নিধিময় বাবু খেতেন 2টো ট্যাবলেট। আর কাজের লোক, তিনি কোথায় শুয়েছিলেন? পাশের ঘরে। ওনার হালও একই, বয়স হয়েছে, তার উপর আফিমের নেশা, কিছুই বুঝতে পারেননি। যতদূর মনে হচ্ছে চুরি কিংবা ওই ধরনের কিছু নয়। না, কারণ সেটা হলে তো ওপরের ঘর ফাঁকাই ছিল, টাকা পয়সা যা থাকার ওপরের ঘরের আলমারিতেই থাকে। যদিও সবটাই ব্যাংকে, ওই মাসে যে টাকা সুদ আসে সেটাই একবার গিয়ে তুলে আনেন। হ্যাঁ, তার মানে হলো বাড়িতে লোক বলতে কেবল 2 জন, তার মধ্যে একজন খুন হয়েছে। আচ্ছা, নিধিময় বাবু হঠাৎ নিচের ঘরে শোবার প্রয়োজন মনে করলেন কেন? কিছু কি জানতে পেরেছ? কাজের লোকের সাথে আমার কথা হয়েছে। আসলে নিধিময় বাবুর এমনিতে কোনো সমস্যা ছিল না, কিন্তু মাঝে মধ্যে বাতের ব্যথাটা বাড়ে, গত রাতেও বেড়েছিল, তাই তিনি আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেননি। তাই ব্যোমকেশের চেহারা যেন ক্রমেই গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে উঠতে লাগলো। ও যেন কিছু একটার হিসাব কিছুতেই মিলাতে পারছে না। বলল, একটা প্রশ্ন তো থেকেই যায়, আর সেটা হলো, ঘরের ভেতরে 2 জন কনস্টেবল প্রবেশ করায় ব্যোমকেশের কথায় ছেদ পড়ল। ইন্সপেক্টর রাখাল বাবু সেই 2 জনের দিকে এগিয়ে গেলেন, আর যেতেই একজন নিচু স্বরে কিছু একটা বলায় তিনি আবারও আমাদের দিকে এগিয়ে আসলেন আর বললেন, ব্যোমকেশদা, গাড়ি এসে গিয়েছে, এখন মৃতদেহ থানায় নিয়ে যেতে হবে। আপনি কি আর কিছু দেখবেন? ব্যোমকেশ আর কিছু দেখল না। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি কাজের লোকটি তখনও একইভাবে দাঁড়িয়ে আছেন। আমাদের দেখে তিনি একটু নড়ে চড়ে দাঁড়ালেন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনার নাম কি? প্রশ্ন শুনে তিনি আমাদের দিকে চাইলেন, তারপর ধরা ধরা ভাঙা কণ্ঠে বললেন, আজ্ঞে রামলাল।
এই প্রথম আমরা রামলালের কথা শুনলাম, আর বুঝলাম নিধিময় বাবু কেন বলেছিলেন কাজের লোকের সাথে কথা বলে সুখ নেই। ভদ্রলোক উনাকে বাংলা শিখিয়েছিলেন ঠিকই, কিন্তু কথা থেকে হিন্দির টানটা দূর করাতে পারেননি। কালকে রাতে কিছুই শুনতে পাননি? এইবার তিনি মুখে কোনো কথা না বলে কেবল মাথা নাড়লেন, যার অর্থ তিনি কিছুই শুনতে পাননি। আচ্ছা, গতকাল নিধিময় বাবুর বাতের ব্যথাটা বেড়েছিল? হ্যাঁ, গতকাল বাবু ফিরে আসলো সন্ধ্যের দিকে, এসেই বলল ব্যথা বেড়েছে। আমি পায়ে মালিশ করে দিয়েছিলাম, কিন্তু ব্যথা কমেনি। তাই বলল, রামলাল, তুমি আমার ঘরেই ঘুমাও, আমি এখানেই থাকবো। মালিকের ঘরে ঘুমোতে আমার বাধে, তাই নিচের একটা ঘর পরিষ্কার করে কোনো মতে রাতটা কাটাবো বলে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে ডাকতে গিয়ে দেখি দরজা খোলা। তারপরেই ভিতরে গিয়ে। এই শেষের কথাটা বলতে গিয়ে রামলালের গলা একেবারে বুঝে খাঁদে নেমে গেল। তিনি আর কোনো কথা বলতে পারলেন না। ক্ষীণকায় দেহটা দুলে দুলে উঠল। ব্যোমকেশ কিছুটা সময় দিল, তারপর আবার প্রশ্ন করল, আচ্ছা, এর মধ্যে কি ওনার কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? বাবু তো তেমন লোক ছিলেন না, সবার সাথেই হেসে হেসে কথা বলতেন। আমি বাবুর সাথে সেই কবে থেকে আছি। রামলাল আর কোনো কথা বলতে পারলেন না, গলা বুঝে আসলো। ব্যোমকেশও আর কোনো প্রশ্ন করল না। একটু পর দুজন কনস্টেবল নিধিময় বাবুর দেহটাকে নিয়ে বেরিয়ে আসলো, পেছন পেছন রাখাল বাবু। কনস্টেবল দুজনকে সব কাজ বুঝিয়ে দিয়ে তিনি আবার আমাদের কাছে আসলেন। কিছুই তো বুঝতে পারছি না ব্যোমকেশদা, এমন একজন মানুষকে কারো খুন করার প্রয়োজন পড়লো কেন? তাছাড়া লোকমুখে যা শুনলাম, ভদ্রলোক নাকি মাসখানেক হলো এখানে এসে উঠেছেন। টুকটাক কথা সবার সাথেই হতো, আর হতো আপনার সাথে। শুনলাম তিনি নাকি কিছুদিন ধরেই প্রায় আপনার কাছে যেতেন। তাই ভাবলাম আপনি যদি কিছু জানেন এই বিষয়ে। না রাখাল, না, আমিও তো কিছুই বুঝতে পারছি না। সবকিছুই কেমন যেন ধোঁয়াশা লাগছে। আচ্ছা, তুমি একবার উপরের ঘরটা দেখেছো? না, তা অবশ্য দেখিনি। তাছাড়া এটা চুরির কেস নয় ব্যোমকেশদা, কারণ চুরি করতে হলে সোজা সেটা করেই তো পালাতে পারতো। তার জন্য খুন করার প্রয়োজন কি ছিল? তা অবশ্য ভুল বলনি, তবু একবার চলো তো। হ্যাঁ, বেশ, চলুন। কথাটা রামলালকে বলতেই তিনি আমাদের উপরের ঘরে নিয়ে গেলেন। আমরা তিনজনই যথাসম্ভব খোঁজাখুঁজি করলাম, কিন্তু এমন কোনো তথ্য বা বিষয় খুঁজে পেলাম না যেখান থেকে কোনো কিছুর সূত্র পাওয়া যেতে পারে। বলাই বাহুল্য, আমাদের তিনজনকেই একেবারে খালি হাতে হতাশ হয়ে ফিরতে হলো। আচ্ছা ব্যোমকেশদা, আমি এখন যাই, থানায় অনেক কাজ আছে। পরে একবার আপনার সাথে দেখা করতে আসবো। রাখালবাবু চলে গেলে আমি আর ব্যোমকেশ কিছুক্ষণ প্রায় হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর ফেরার পথ ধরলাম। পুরোটা রাস্তায় ব্যোমকেশ একটি কথাও বলল না। বুঝতেই পারছি ভদ্রলোকের এমন অস্বাভাবিক মৃত্যুতে তার মনেও কিছুটা প্রভাব ফেলেছে। তার উপর যদি এমন ঘটনা হয়, তাহলে একজন গোয়েন্দার পক্ষে প্রভাবটা একটু বেশিই পড়ে। যদিও ব্যোমকেশ নিজেকে কখনোই গোয়েন্দা বলে পরিচয় দেয় না, কিন্তু কাজটা তো একই। ফিরে এসে ব্যোমকেশ উদাস হয়ে তক্তপোষের উপর বসে পড়ল। আমিও বসলাম পাশে। ব্যোমকেশ আনমনে একটা সিগারেট ধরিয়ে নিঃশব্দে ধূমপান করতে লাগলো। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় নিধিময় বাবুর হত্যাকাণ্ডের আড়ালে কি এমন কারণ থাকতে পারে? তিনি তো এর আগে কলকাতায় আসেননি কখনো, আর তাছাড়া ওনার স্বভাব যা দেখেছি তাতে কর্মসূত্রেও যে শত্রুতা তৈরি করেছিলেন তেমনটা তো বিশ্বাস হয় না। ব্যোমকেশ কিছুক্ষণ নীরবে ধূমপান করলো। আমি জানি ব্যোমকেশ নিজেও এখন পুরোপুরি অন্ধকারে। সে এর আগেও যে এমন ঘটনার সম্মুখীন হয়নি তা নয়, হয়েছে, কিন্তু প্রতিটা ঘটনার পিছনে কোনো না কোনো কারণ ছিল, উদ্দেশ্য ছিল,
কিন্তু এইবার তা সম্পূর্ণ আলাদা। একজন মানুষ যে কিনা আগে কখনো কলকাতায় আসেনি, আর যখন আসলো তখন একেবারে খুন হয়ে গেল। কারো সাথে শত্রুতা নেই, কোনো কিছু চুরিও যায়নি, বিষয় সম্পদ ভাগাভাগিরও কোনো জটিলতা নেই। এমন একজন মানুষকে কে এভাবে ঘুমের ঘোরে খুন করে গেল, তার সবটাই রহস্য। ব্যোমকেশ সিগারেটের শেষ একটা টান দিয়ে সেটা পাশের টেবিলের উপরে রাখা ছাইদানিতে বাকি অংশটা গুজে দিতে দিতে বলল, কিছুই বুঝতে পারছি না অজিত। ভদ্রলোকের সাথে যেটুকুই কথা হয়েছে তাতে ওনার মধ্যে যে এমন কিছু যে ছিল, আর এমন একটা ঘটনা যে ঘটতে পারে, তা আমার কখনো মনেই হয়নি। তাহলে এখন কি করবে? খুন যেহেতু হয়েছে, আততাই আছে নিশ্চয়ই, এটাই তো প্রকৃতির নিয়ম। তা তো আছেই। আচ্ছা অজিত, একটা বিষয় লক্ষ্য করেছ? কোন বিষয় বলো তো? আততাই খুনের অস্ত্র ফেলেই চলে গিয়েছে। হ্যাঁ, সে তো দেখলামই, কিন্তু সেটা তো আততাই নিজের সঙ্গে নিয়ে আসেনি। এটাই তো বুঝতে পারছি না, একজন মানুষকে খুন করলো অথচ সাথে অস্ত্র নিয়ে আসলো না কেন? তার মানে তুমি বলতে চাইছো খুন করার ইচ্ছা ছিল না? সঠিক বলতে পারছি না, হয়তো ছিল, কিন্তু যে এত বড় একটা কাজ করবে তার পূর্ব প্রস্তুতি তো থাকা চাই, তাই নয় কি? এমন তো নয় যে আততাই আসলো আর বারান্দার টবের কাছে ছুরিটা দেখলো আর ভাবলো খুন করি। এমনটা হয় না অজিত, কারণ তো নিশ্চয়ই কিছু আছে। ব্যোমকেশের সাথে দীর্ঘদিন একসাথে থেকে এমন পরিস্থিতিতে আমার মাথাও কিছুটা চমক দেয়। বললাম, অনেক সময় তো দেখা যায় খুনের অস্ত্রের সাহায্যেই খুনি ধরা পড়ে যায়, কতই তো দেখেছি। তাই হয়তো আততাই এই রিস্কটা নিতে চায়নি। কথাটা শুনে ব্যোমকেশ প্রায় লাফিয়ে তক্তপোষ ছেড়ে উঠে বলল, সাব্বাস অজিত, তোমার মাথা দেখি খুলে গিয়েছে হে। ব্যোমকেশের এমন কথায় খানিকটা হকচকেই গেলাম। ভেবেছিলাম সে হয়তো আরো কিছু বলবে, কিন্তু এরপরই আমাকে অবাক করে দিয়ে সে আর একটিও কথা না বলে সোজা পাশের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। আমি কিছুক্ষণ হতভম্বের মতো বসে রইলাম। সেই সাথে এটাও বুঝতে পারলাম ব্যোমকেশ এই সময়টা একা থাকতে চায়, খুব তাড়াতাড়ি সে ঘর থেকে বের হবে না। আমি কিছুক্ষণ বসে রইলাম, তারপর একটা সিগারেট ধরাতে যাব, ঠিক তখনই শুনলাম পাশের ঘর থেকে ব্যোমকেশের কণ্ঠ ভেসে আসছে। যদিও কথা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু সে যে টেলিফোনে কারোর সাথে কথা বলছে এবং টেলিফোনটা সে নিজেই করেছে তা বুঝতে পারলাম, কারণ টেলিফোনের ঘন্টির শব্দ আমার কানে আসেনি। ব্যোমকেশ যখন বেরোলো তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় একটা। ভাবলাম এইবার বুঝি কিছু কথা হবে, কিন্তু সে আমাকে দেখতেই পায়নি এমন একটা ভাব করে সোজা বাথরুমে ঢুকে গেল। পরক্ষণে শুনলাম জলের আওয়াজ। আমার এরই মধ্যে স্নান আর খাওয়া দুই সম্পূর্ণ হয়েছে। মিনিট 15 পর সে বেরিয়ে এলো। আমি একটু রসিকতা করেই বললাম, কি চিন্তা করতে করতে মাথা গরম হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ, তা বলতে পারো। কিছু পেলে? না। টেলিফোন করেছিলে বলে মনে হয়। এই জন্যই লেখক আর নারী জাতিকে আমি খুব একটা বিশ্বাসের চোখে দেখি না। সেই এক হাল, একজনের আড়ি পাতার স্বভাব আর একজনের অন্যের বিষয়ে। দেখো ব্যোমকেশ, নারী জাতিকে নিয়ে যা ইচ্ছা বলো, কিন্তু খবরদার আমার লেখক সত্তাকে নিয়ে কোনো কথা নয়। হ্যাঁ, তাছাড়া আমি মোটেও তোমার ঘরের দরজায় কান পেতেছিলাম না। ঈশ্বর কান দিয়েছে, আর তাতেই কিছুটা ভেসে এসেছিল। আড়ি পাততে হয় না, বুঝলে? এবার হেয়ালি না করে বলো কাকে ফোন করেছিলে? থানায়। আর একবার নয়, 2 বার ফোন করেছিলাম, আর 2 বারই থানায়। কেন, আবার কি হলো? যা হবার সেটা রাত ওই 1টা-2টার দিকেই হয়েছে, যখন পুরো মহল্লায় মানুষ একেবারে ঘুমে কাঁদা। মানে? প্রথমবার ফোন করেছিলাম এটা জানার জন্য রাখাল আছে কিনা, কিন্তু না পেয়ে পরের বার ওই 12:30 নাগাদ একবার ফোন করেছিলাম, আর তাতেই জানতে পারলাম ডাক্তারের ভাষ্য মতে খুনটা হয়েছে মাঝ রাতের দিকে। আর এছাড়া যা জানতে পারলাম সেটা আমরা আগে থেকেই জানতাম, যেমনটা তখন বলেছিলাম।
ছুরিটা একেবারেই বুকে বিধিয়ে দেওয়া হয়েছে। সে তো বুঝলাম, কিন্তু কেসটার বিষয়ে কিছু জানতে পারলে? আচ্ছা অজিত, তোমার কি মনে হয় আমি মন্ত্র বলে তথ্য উদ্ঘাটন করতে পারবো? একটা তো ক্লু দরকার, তাই নয় কি? কিন্তু সেটা তো এখনো অবধি আমার হাতে এসে পৌঁছায়নি। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ব্যোমকেশের এই কথা শুনে একটু হতাশই হলাম, কারণ প্রতিবারই ব্যোমকেশকে বেশ আত্মবিশ্বাসী আর দৃঢ় চরিত্রেই আমি আবিষ্কার করেছি, কিন্তু এইবার যেন সেও হাল ছেড়ে দিয়েছে বলেই মনে হলো। এরপর আর আমি কোনো প্রশ্ন করলাম না। যেখানে প্রশ্ন করে কিছু জানাই যাবে না, সেখানে শুধু শুধু বাক্য ব্যয় কেন? সন্ধ্যার একটু আগে ইন্সপেক্টর রাখাল বাবু এসে হাজির হলেন। বলাই বাহুল্য, পুলিশও এখনো পর্যন্ত একটি তথ্য উদ্ঘাটন করতে পারেনি। বললেন, কেসের বিষয়ে কোনো তথ্য পাইনি ঠিকই, কিন্তু ভদ্রলোক যে একেবারে পাকাপাকিভাবে এখানে থাকার একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন তা জানতে পারলাম। এই কথা অবশ্য আমরা নিধিময় বাবুর সাথে কথা বলেই জানতে পেরেছিলাম। তবুও ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কিভাবে? আমি এখানে আসার আগে ধৃতিমান মুখুজ্জে থানায় এসেছিলেন। বলতে পারেন নিজের বাড়িতে এমন একটা ঘটনা ঘটায় এক প্রকার দায়মুক্ত হতেই। কিন্তু ভদ্রলোক খুন হওয়াতে যতটা না দুঃখী হয়েছেন, তার থেকে বোধহয় বাড়িটা বিক্রি না হওয়াতে হয়েছেন। বাড়িটির বর্তমান মালিক যে ধৃতিমান মুখুজ্জে তা আমরা সকলেই জানতাম। ব্যোমকেশ বলল, কেন? নিধিময় বাবু কি বাড়িটা কিনে নিতে চেয়েছিলেন নাকি? হ্যাঁ, তেমনটাই তো বললেন। যদিও প্রথম দিকে ভাড়ায় থাকার একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু পরে নাকি তিনি ধৃতিমান বাবুকে বলেছিলেন বাড়িটা তিনি কিনেই নেবেন, থাকতেই যখন হবে তখন ভাড়ায় থাকা কেন। আর তাই ভদ্রলোক একটু আফসোসই করছিলেন বলে মনে হলো। এই কথাটা অবশ্য আমরা জানতাম না। নিধিময় বাবু অনেক কথাই বলতেন, কিন্তু এই কথাটি বলেননি। ব্যোমকেশ বলল, কবে গিয়েছিলেন? এই তো 2 দিন আগে। সব নাকি ঠিকঠাকও হয়ে গিয়েছিল। নিধিময় বাবু যে দাম বলেছিলেন তাতে ভদ্রলোক আর আপত্তি করেননি। আচ্ছা, তার মানে টাকার অঙ্কটা বড়ই। তা তো বটেই। তাছাড়াও ধৃতিমান বাবুর কলকাতায় আর একটা বাড়ি আছে, যদিও তিনি সেটা সম্প্রতি কিনেছেন। আপনি দেখছি কোনো খবরই রাখেন না। না, আসলে আমি জানতাম না। তাছাড়া এইসব খোঁজ রাখার কথা নিশ্চয়ই আমার নয়। তবে এইটুকু জানতাম যে আগে তিনি এইখানেই থাকতেন, কিন্তু মাস 2 হলো তিনি অন্য কোথাও চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন জানি না। আলোচনা বাড়তে লাগলো, কিন্তু আসল কথা কিছুই হলো না। আলোচনা শেষ করে সন্ধ্যা 7টা নাগাদ ইন্সপেক্টর রাখাল বাবু উঠে পড়লেন। ব্যোমকেশ কিন্তু উঠল না, এমনকি রাখাল বাবুকে দরজা অবধি এগিয়েও দিল না। আমি দরজা লাগিয়ে দিয়ে এসে দেখি ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে পা নাচাচ্ছে। আমি আবারও তক্তপোষের উপর বসতেই বলল, আচ্ছা অজিত, একবার ধৃতিমান মুখুজ্জের সাথে কথা বললে কেমন হয়? কেন? উনার সাথে আবার কি কথা? শুনলে না উনি বাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছেন? হ্যাঁ, নিজের বাড়ি বিক্রি করলে সেখানে অন্যায় কি? না না, অন্যায় নেই, তবুও একবার কথা বলা দরকার আর কি। ভদ্রলোকের সাথে আগে একটু আধটু কথা হতো, আশা করি তিনি কথা বলবেন। ব্যোমকেশের কথায় কেমন যেন একটা রহস্যের গন্ধ খুঁজে পেলাম। ব্যোমকেশ যে শুধু শুধু খেজুরে আলাপ জমাতে যেতে চাইবে না সে আমি ভালো করেই জানি। বললাম, আসল কথাটা কি বলো তো? তুমি দেখছি সবকিছুই ভুলে যাও। কেন, এর আগেও তো একটা গন্ডগোল বেঁধেছিল, মনে নেই তোমার? এইবার মনে পড়ল, হ্যাঁ, তেমন একটা ঘটনা ঘটেছিল বটে। শুধু ঘটেছিলই না, ঘটনাটা বেশ জল ঘোলাও হয়েছিল। তবে খুনের ঘটনা নয়, নিজেদের মধ্যেই। ধৃতিমান মুখুজ্জে আর চরণ মুখুজ্জে 2 ভাই। চরণ মুখুজ্জে গত হয়েছেন বছর 10 আগে। দাদার মৃত্যুর পর বাবার সকল সম্পত্তিরই দেখাশোনা ওই ধৃতিমান বাবুরই কাঁধে পড়েছিল বলতে তিনি এক প্রকার জোর করেই এই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। চরণ মুখুজ্জের একজন যোগ্য উত্তরসূরি থাকার সত্ত্বেও নাম আনন্দ মুখুজ্জে। যদিও বিষয়টা প্রথম দিকে বেশ স্বাভাবিকভাবেই নিয়েছিল সে, আর সেই সুযোগেই দিনে দিনে ধৃতিমান বাবু রাঘব বোয়াল হয়ে উঠতে লাগলো। অতি ধূর্ততার সাথেই তিনি সকল বিষয়াশয় কিভাবে নিজের নামে করে নেওয়া যায়
সেই ফন্দি আঁটতে লাগলেন। বিষয়টা আনন্দ মুখুজ্জের অজানা রইল না। একদিন সে কাকার কাছে নিজের ভাগ বুঝতে চাইল, আর বিবাদ বাঁধল তখনই। ধৃতিমান বাবু নানান বাহানা এবং ভুয়ো দলিল দিয়ে এটা প্রমাণ করতে চাইলেন যে চরণ মুখুজ্জে নিজের জীবদ্দশায় দফায় দফায় অনেক অর্থ নিয়েছেন, কিন্তু এতে আনন্দ মুখুজ্জের মন গলল না। সে একেবারে গলার কাঁটা হয়েই বসল। রাগ একটা সময় দাবানলে পরিণত হলো। আনন্দ মুখুজ্জে আইনের আশ্রয় নিলেন ঠিকই, কিন্তু ধৃতিমান মুখুজ্জে পাঁকা লোক। এমন পরিস্থিতি কোনোদিন উপস্থিত হতে পারে এটা তিনি আগেই আন্দাজ করেছিলেন। তাই তিনি আগে থেকেই আইনের সকল মারপ্যাচ এটেই রেখেছিলেন। আর যখন আনন্দ মুখুজ্জে আইনের আশ্রয় নিলেন, তখন তিনি দাবার শেষ চালটা চাললেন। সবকিছু আগে থেকেই তৈরি ছিল। তিনিও একটা মিথ্যা মামলা করে দিলেন। ধৃতিমান বাবু যে ঠিক কোন উপায়ে রাতারাতি মিথ্যা সাক্ষী জোগাড় করলেন সেটাই আশ্চর্যের। ধৃতিমান বাবুর উকিল মামলা দায়ের করলেন এই বলে যে আনন্দ মুখুজ্জে কাকার হত্যার চেষ্টা করছে। এই কথার সাক্ষীও জুটে গেল। আর এখানেই সবচাইতে বড় চমক দেখেছিল আদালতে উপস্থিত থাকা লোকজন। যখন অন্যান্য সাক্ষীর পাশাপাশি আনন্দ মুখুজ্জের স্ত্রীও এসে স্বামীর বিরুদ্ধে দাঁড়ালো, শুধু তাই নয়, বর্ণনা করলো তিনি এই অভিযোগের সাথে একমত। আনন্দ মুখুজ্জে নাকি স্ত্রীর সাথেও এই বিষয়ে আলোচনা করেছিল। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে আনন্দ মুখুজ্জে তো বটেই, কোর্ট শুদ্ধ সকল লোক একেবারে থ হয়ে গেল। শুধু তাই নয়, একেবারে দক্ষ অভিনেতার মতো কোর্টেই কেঁদে কেঁদে এক সাড় করল। স্বামী তার ভুল করেছে বলে বিচারকের কাছে জীবন ভিক্ষা চাইতেও ভুলল না। যদিও এই কান্না কারোর মনেই দাগ কাটা তো দূরের কথা। সবাই আশ্চর্য হয়ে গেল। আনন্দ মুখুজ্জে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো স্ত্রীর মুখের দিকে। বিচারক আর কি করবেন? সাক্ষীদের কথা শুনলেন আর শুনে জুরিতে মত নিলেন। জুরিরা প্রথমে বড় ধরনের একটা শাস্তির আবেদন করেছিল ঠিকই, কিন্তু বিচারক তা খারিজ করে দিয়ে নিজের কাকাকে হত্যা করার চেষ্টার অপরাধে আনন্দ মুখুজ্জের 2 বছরের সাজা মঞ্জুর করলেন। ঘটনাটা গোটা পাড়ায় বেশ রমরমা হয়েছিল কিছুদিন, কিন্তু সেদিনের পর আনন্দ মুখুজ্জের স্ত্রীকে আর কেউ দেখতে পায়নি। লোকমুখে শোনা যায় সে নাকি কোর্ট থেকে বেরিয়ে একেবারে হাওয়া হয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘটনার সাথে এই ঘটনার ঠিক কি মিল থাকতে পারে তা বুঝতে পারলাম না। বললাম, হ্যাঁ, কিন্তু সেটার সাথে এই ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক যে আছে তা তো বলিনি, কিন্তু আমি যতদূর জানি আনন্দ মুখুজ্জে হত্যা করার চেষ্টার জন্য সাজা পেয়েছে ঠিকই, কিন্তু সম্পদ থেকে তো বঞ্চিত হয়নি, তাই না? তুমি হাসালে ব্যোমকেশ, তুমি হাসালে। যে লোক আগেই সম্পদের ভাগ নেয়নি তিনি এখন নেবেন, আর সেটাও এত কিছু ঘটার পর। সে দিক বা না দিক, আইন অনুযায়ী ধৃতিমান বাবু যদি বাড়িটা বিক্রিও করতে চান তাহলে তাদের নিশ্চয়ই আনন্দ মুখুজ্জেরও স্বাক্ষর লাগবে। আমার কি মনে হয় জানো ব্যোমকেশ, এই সবের কিছুই নিধিময় বাবু জানতেন না। জানলে কি আর এমন একটা বাড়ি কিনতে চাইতেন? আজ তো হবে না। তাছাড়া ধৃতিমান মুখুজ্জে এখন কোথায় থাকেন সেটাও জানি না। যদি রাখাল কিছু জানে, আচ্ছা একটা কাজ করো তো, একবার থানায় ফোন করো আর বলো রাখাল থানায় গেলেই যেন একটা ফোন করে, আর সেটা যত রাতই হোক না কেন। সে না হয় করেছি, কিন্তু অনেক দিন আগের কথা। রাখালবাবু এই বিষয়ে কিছু জানেন বলে মনে হচ্ছে না। না জানাই স্বাভাবিক। দেখা যাক যদি ধৃতিমান বাবুর ঠিকানাটা পাওয়া যায়। আমি উঠে পড়লাম। তারপর পাশের ঘরে এসে বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে লাইন পাওয়া গেল, কিন্তু ইন্সপেক্টর রাখালবাবু থানায় নেই। শুনে ব্যোমকেশের শিখিয়ে দেওয়া কথাগুলো বলে রিসিভার রেখে দিয়ে আবার ফিরে এসে দেখি ব্যোমকেশ আবারও একটা সিগারেট ধরিয়েছে এবং পায়ের উপর পা তুলে আপন মনে নাচাচ্ছে। সারাদিনও যে দুটো চোখে আমি এতটুকু উজ্জ্বলতা লক্ষ্য করিনি, এখন যেন সেটা হঠাৎ করে দপ করে জ্বলে উঠেছে। ওর পাশে বসে বললাম, হঠাৎ কোনো সূত্র খুঁজে পেয়েছো বলে মনে হচ্ছে? ব্যোমকেশ তার নিজ ভাবনায় এতটাই ডুবেছিল যে আমি ওর পাশে এসে বসেছি সেটা লক্ষ্যই করেনি। এইবার আমার প্রশ্ন শুনে একটু চমকে উঠে
আমার দিকে তাকিয়ে বলল, না কিছু না। বলেই সে উঠে পড়ল এবং আর একটি কথাও না বলে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি কিছুক্ষণ হতভম্বের মতো বসে রইলাম। টেলিফোনটার বাজলো রাত 10টা নাগাদ। ব্যোমকেশ তখনও নিজের ঘর থেকে বের হয়নি। অগত্যা আমাকেই উঠে রিসিভারটা তুলতে হলো। ওপাশ থেকে ভেসে আসলো ইন্সপেক্টর রাখাল বাবুর কণ্ঠস্বর। বললেন, হ্যালো ব্যোমকেশ দা। না, আমি অজিত। ও ফোন করেছিলেন শুনলাম। আমি এইমাত্র থানায় ফিরেই ফোন করলাম। জরুরি কিছু? হ্যাঁ, ব্যোমকেশ একবার ধৃতিমান বাবুর বর্তমান ঠিকানা জানতে চাইল, একবার দেখা করতে চায়। ধৃতিমান বাবু? কেন বলুন তো, কিছু হয়েছে কি? না, তা জানি না, আমাকে তো কিছুই বলল না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে ঠিকানাটা নেই, তবে কাল সকালে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। বলে এই রিসিভারটা রাখতে যাব, ঠিক তখনই রাখালবাবু আবার বললেন, হ্যালো হ্যালো, হ্যাঁ নিধিময় বাবুর রিপোর্টটা এইমাত্র পেলাম। রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছুরির আঘাতেই মৃত্যুর কারণ। রাখছি। সাধারণত এমন সময় আমি ব্যোমকেশের জন্য অপেক্ষা করি না, খেয়ে নেই। আজও খেয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছি, হঠাৎ শুনলাম পাশের ঘরের দরজা খুলে গেল আর ব্যোমকেশ বেরিয়ে এলো। আমিও এগিয়ে গেলাম। এখন ওকে বেশ স্বাভাবিক বলেই মনে হলো। রাখালবাবু ফোন করেছিল বলার পরও সে তা সম্পূর্ণই এড়িয়ে গেল। তার বদলে একটু দায়সারাভাবেই বলল, ঠিক আছে, তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ, তোমার খাবার ঢাকা দিয়ে রাখা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার বেরোতে হবে। পরের দিন বেলা 10টা নাগাদ ইন্সপেক্টর রাখালবাবু ফোন না করে একেবারে সরাসরি এসে হাজির হলেন। বললেন, লোকটাকে মোটেও সুবিধের মনে হয়নি। সাথে পুলিশ থাকলে হয়তো সুবিধা হবে, কিন্তু একটা কথা বলুন তো ব্যোমকেশ দা, আপনি কি কিছু আন্দাজ করেছেন? কোন বিষয়? নিধিময় বাবুর খুনের বিষয়টা? না, তেমনটা ভাবা ভুল হবে। বাড়িটা বিক্রি করলে ধৃতিমান বাবুর ভালোই হয়, আর তিনি নিধিময় বাবুকে খুন করেননি। তাহলে হঠাৎ ওনার সাথে দেখা করাটা জরুরি হয়ে পড়লো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। সত্যি বলতে কি, আমারও একটু আগ্রহ হচ্ছে। তবে একটা বিষয় ওনার সম্পর্কে জানতে পারলাম, তিনি নাকি ওনার নিজের ভাইপোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিলেন। পাঠিয়েছিলেন নয়, পাঠিয়েছেন। আমার হিসাব মতে সাজার মেয়াদ এখনো শেষ হয়নি। না না, হয়েছে। গতকাল রাতে অজিতবাবুর ফোন পেয়ে ভদ্রলোকের সম্পর্কে একটু খোঁজ খবর নিলাম, আর তাতেই জানতে পারলাম ওনার ভাইপোর কি যেন নাম, আনন্দ মুখুজ্জে। হ্যাঁ হ্যাঁ, তিনি তো গত 3 দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন। সাজা ছিল 2 বছরের, কিন্তু জেলে আদব কায়দা ভালো দেখানোর জন্য জেলার সাহেব নিজে সুপারিশ করেছেন সাজা কমানোর জন্য। তাতেই কিছুটা দিন আগে মুক্তি দেওয়া হয়েছে। কথাটা শুনে একবারের জন্য ব্যোমকেশের 2 চোখ দপ করে জ্বলে উঠেই আবার নিভে গেল, কিন্তু মুখে বলল, ও তাই নাকি? আচ্ছা, যাই হোক, ঠিকানা পেলে? হ্যাঁ পেয়েছি। ভদ্রলোক এখন ওই বউবাজারের কাছে থাকেন। বেশ, তো চলো একবার দেখা করে আসা যাক। নিচেই পুলিশের গাড়ি দাঁড় করানো ছিল, আর আমাদের বউবাজারে পৌঁছাতে বেশি সময় লাগলো না। গিয়ে অবশ্য ধৃতিমান মুখুজ্জেকে বাড়িতে পাওয়া গেল না, তবে জানতে পারলাম তিনি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসবেন। আমরা অপেক্ষা করতে লাগলাম। চারিদিকে তাকিয়ে বললাম, ধৃতিমান বাবুর টাকা আগের থেকে বেড়েছে বলে মনে হচ্ছে। তা তো হবেই। আচ্ছা ব্যোমকেশ, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সত্যিই কেবল কথা বলার জন্য এসেছো? তোমার কি মনে হয়? জানি না, তবে আমি তোমাকে যতদিন ধরে দেখছি তাতে বুঝতে পারছি তুমি শুধু শুধু এখানে আসুন। নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণ যেই কেসের সাথে যুক্ত সেটাও বুঝতে পারছি। ব্যোমকেশ আমার কথার কোনো জবাব দিল না, কেবল দেখলাম ওর ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ধীরে ধীরে প্রসারিত হয়ে যাচ্ছে। বলল, আচ্ছা তোমাকে একটা ধাঁধা দিই, দেখো তো মেলাতে পারো কিনা। হ্যাঁ, ধাঁধা? কাক আর কোকিলের মধ্যে কি সম্পর্ক?
ব্যোমকেশ আর একটা বাক্য অপচয় করল না। আধ ঘন্টা পর ধৃতিমান মুখুজ্জে ফিরে এলেন, আর এসেই আমাদের তিনজনকে দেখে ভদ্রলোক যেন একটু অবাকও হলেন। তিনি পরক্ষণেই মুখে একটা মেকি হাসি নিয়ে বললেন, আরে ব্যোমকেশ বাবু, কতদিন আপনার সাথে দেখা হয় না, তা এখানে কি মনে করে? ওই যে বললেন অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম একবার দেখা করে যায় আর কি। বুঝলাম ব্যোমকেশের এমন রসিকতা ধৃতিমান বাবুর মোটেও পছন্দ হলো না, কিন্তু তিনি আবারও সেই মেকি হেসে বললেন, চলুন চলুন, ভেতরে বসে কথা বলা যাক। বলেই ভেতরে যাওয়ার উপক্রম করতে গিয়েই হঠাৎ কি মনে হতেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর হো হো করে হাসতে হাসতে বললেন, খোশ গল্পের জন্য বাগানের থেকে ভালো স্থান আর দুটি নেই। চলুন ওই দিকটায় গিয়ে বসি, প্রকৃতির হাওয়াও উপভোগ করা যাবে, তারপর গল্পও হবে। হ্যাঁ, ব্যোমকেশ অবশ্য কোনো আপত্তি করল না, কিন্তু ঠিক কী কারণে আমাদের ভেতরে না নিয়ে গিয়ে বাগানের দিকে নিয়ে যেতে চাইলেন বুঝতে পারলাম না। আমরা বাড়ির ভেতরের ইট বাঁধানো রাস্তা দিয়ে হেঁটে বাগানের কাছে এসে উপস্থিত হলাম। এই দিকটায় না আসলে বুঝতেই পারতাম না বাড়ির ভেতরটা কত বিশাল। বাগান তো বটেই, সেই সাথে একটা ছোট পুকুরও আছে, আর আছে শান বাঁধানো বসার জায়গা। আমরা সেখানেই বসলাম। তিনি একজন চাকরকে ডেকে চায়ের ব্যবস্থা করতে বললেন। তারপর আমাদের দিকে ফিরে বললেন, বলুন ব্যোমকেশ বাবু, হঠাৎ এই গরিবখানায় কি মনে করে? হ্যাঁ, এটা যদি গরিবখানা হয় তাহলে বড় লোকখানা কাকে বলে? আপনার রসিকতার স্বভাব এখনো আছে দেখছি। ভালো ভালো ভালো, জীবনে রসিকতারও তো প্রয়োজন আছে, সেটাই যদি না থাকে তাহলে বেঁচে থাকা কেন? হ্যাঁ, আচ্ছা, আর শুনলাম নিধিময় বাবু নাকি আপনার বাড়িটা কিনতে চেয়েছিলেন। প্রশ্নটা শুনে ধৃতিমান বাবুর ভুরু খানিকটা কুঁচকে গেল। উনার চোখ চলে গেল আমার পাশে বসে থাকা রাখাল বাবুর দিকে। মৃদু হেসে বললেন, তেমনটাই তো ইচ্ছা ছিল। তাছাড়া শুধু শুধু একটা বাড়ি এভাবে ফেলে রেখে কি বা হবে? হ্যাঁ, চোখটা বন্ধ করলেই তো সব মিথ্যে হয়ে যাবে, তাই না ব্যোমকেশ বাবু? হ্যাঁ, তা ঠিক, আপনি এসব কথা ভাবেন, কিন্তু অনেকে তো ভাবে না, সামান্য বিষয় নিয়ে একেবারে আদালতে দৌড় দেয়। কথাটা যে একেবারে ধৃতিমান বাবুর ভেতরটা কাঁপিয়ে দিল তা বুঝতে পারলাম। এইবার তিনি কঠিন কণ্ঠে বলে উঠলেন, দেখুন ব্যোমকেশ বাবু, পুরনো কথা বলার সময় আর ইচ্ছে কোনোটাই আমার নাই। তাছাড়া সবাই জানে সবটা, যদি কোনো দরকার না থাকে তাহলে এবার উঠি। হ্যাঁ, না না, আহা, রাগ করছেন কেন? বেশ, তাহলে সেটাই বলছি। আমার যতদূর মনে হয় আদালত আনন্দ মুখুজ্জেকে সাজা দিয়েছেন ঠিকই, কিন্তু তার সম্পদ থেকে তো বঞ্চিত করেননি, সেটা কিন্তু এখনো তার প্রাপ্য। আর আমার জানা মতে আপনি যে বাড়িটা বিক্রি করতে চাইছেন সেই বাড়িতে এখনো কিন্তু আপনার ভাইপোর অধিকার অর্ধেক। অর্ধেক? কে বলেছে আপনাকে? না না, কেউ বলেনি, কিন্তু আপনাকে একটা কথা জানাতে আসলাম। আপনার ভাইপো কিন্তু ছাড়া পেয়েছে, শুনেছেন নিশ্চয়ই? তো কিছুই না। আর হ্যাঁ, বাড়ির ভেতরেই কি উনি আছেন? উনি কে? কে উনি? হ্যাঁ, যাকে আপনি এতদিন সবার চোখের আড়াল করে রেখেছেন, আনন্দ মুখুজ্জের স্ত্রী। সে কারণেই তো আপনি আমাদের নিয়ে ভেতরে না গিয়ে এখানে আসলেন, তাই তো? ব্যোমকেশের এই কথায় আমি আর রাখাল বাবু অবাক হলাম, কারণ এইটা আমরা জানতাম না। কিন্তু ব্যোমকেশ কিভাবে জানতে পারলো বুঝতে পারলাম না। দেখলাম ধৃতিমান বাবু আহত বাঘের মতন ফুঁসতে আরম্ভ করেছেন। আপনাকে কে বলেছে? না না, কেউ বলেনি, কিন্তু যখন আপনার জন্য অপেক্ষা করছিলাম তখন বাড়ির উপর তলার বারান্দায় আমার চোখ চলে গিয়েছিল, আর তখনই দেখলাম। একবার চোখাচোখিও হয়েছিল, কিন্তু কেন জানি না এতেই তিনি চমকে উঠে মিলিয়ে গেলেন। দেখলাম ধৃতিমান বাবু এই কথা শুনে একেবারে চুপসে গেলেন। ধরা ধরা অথচ কঠিন কণ্ঠে বললেন, তো এতে কি প্রমাণ হয়? দেখুন ব্যোমকেশ বাবু, আপনি সম্মানী মানুষ, তা কিছুই বলছি না। আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন আনন্দ আমার নিজের ভাইপো। তার অবর্তমানে মেয়েটা কোথায় যাবে? হ্যাঁ,
বাড়ির মেয়েকে কি পথে ছেড়ে দেওয়া যায়? লোকে কি বলবে? আর এতে যদি আমার অপরাধ হয় তাহলে? না না, এতে অন্যায় হবে কেন? আপনি তো পুণ্যের কাজই করেছেন। যাই হোক, কিছুটা দিন একটু সাবধানে থাকবেন, কারণ লক্ষ্য বারবার কিন্তু ভ্রষ্ট নাও হতে পারে। কিন্তু এর মানে এই না যে আপনি পার পেয়ে যাবেন। কিছুটা দিন একটু খোলা হাওয়ায় ঘুরুন, ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, কারণ জেলের ভিতরে কিন্তু ভোগবিলাসের কোনো সুযোগ নেই। মনে হলো আমাদের ঠিক মাঝখানে একটা বোমা পড়ল। ধৃতিমান বাবু আর নিজেকে সামলে রাখতে পারলেন না, প্রায় চিৎকার করে উঠলেন, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, নইলে যে ঠিক কি তার বলার আগেই উনার কথা বন্ধ হয়ে গেল, কারণ উনার দৃষ্টি এখন সোজা রাখাল বাবুর দিকে। তিনি আবার নিজের স্থানে বসে পড়লেন। পুরো শরীর থর থর করে কাঁপছে। সেটা ভয়ে নাকি রাগে বুঝতে পারলাম না। আমরা তিনজনই উঠে পড়লাম। হাঁটতে হাঁটতে ব্যোমকেশ রাখাল বাবুর উদ্দেশ্যে বলল, রাখাল, একটা কাজ করো, যত দ্রুত সম্ভব আনন্দ মুখুজ্জেকে খুঁজে বের করো। আর হ্যাঁ, এই বাড়ির দিকে একটু নজর রেখো। বলা তো যায় না কখন কি ঘটে যায়। একটা কথা মনে রাখবে রাখাল, বাঘের থেকেও ভয়ঙ্কর প্রাণী হলো আহত বাঘ, আর তার থেকেও ভয়ঙ্কর সে যারা আর কিছু হারাবার নেই। একটা সামান্য আগুনের ফুলকি কখনো কখনো সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর এখানে আগুন তো দাবানলে পরিণত হয়েছে। যে ভুল করে একটা খুন করেছে সে যে আরো খুন করবে না তার নিশ্চয়তা কি? আর তাছাড়াও একটা খুনের সাজাও ফাঁসি, 10টা খুনের সাজাও কিন্তু ফাঁসি। তার মানে আপনি বলতে চাইছেন আনন্দ মুখুজ্জে? শুধু বলতেই যাচ্ছি না, এটাই হয়েছে। যদিও আগে কিছুটা আন্দাজ করেছিলাম, কিন্তু তোমার মুখে যখন শুনলাম আনন্দ মুখুজ্জে ছাড়া পেয়েছে, তখন আমি নিশ্চিত। তাছাড়াও হিসাব আরো কিছু বাকি আছে, এখন সেটা সম্ভব নয়। আচ্ছা, তুমি একটা কাজ করো, আদালতের থেকে অনুমতি নিয়ে বাড়িটা একবার সার্চ করো, তাহলেই আনন্দ মুখুজ্জের স্ত্রীকে দেখতে পাবে। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আমরা এখানে অপেক্ষা করছি, কারণ ধৃতিমান মুখুজ্জে তার নামের মতোই অতি ধূর্ত। ইন্সপেক্টর রাখাল বাবু আর কোনো কথা না বলে দ্রুত চলে গেলেন। আমি আর ব্যোমকেশ অপেক্ষা করতে লাগলাম। ব্যোমকেশকে প্রশ্ন করতেই যাচ্ছিলাম, তার আগে এসে বলল, এখন কোনো কথা নয়, পরে সব বলবো, আগে এইদিকে ঝামেলাটা মিটুক। আমি নিরস্ত্র হয়ে দাঁড়িয়ে রইলাম। রাখালবাবুর আদালতের অনুমতি নিয়ে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। এর মধ্যে আমি আর ব্যোমকেশ একটা বারের জন্যও বাড়ির উপর থেকে নজর সরাইনি। অনুমতি পাওয়া গিয়েছে। বেশ, এখন যাও, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ব্যোমকেশের কথা শুনে রাখালবাবু দুইজন মহিলা কনস্টেবল সহ আরও কয়েকজনকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ফিরে আসলো ঘন্টা খানিক পর, সাথে একজন বছর 27-28-এর মহিলা। মহিলাটিকে আমি চিনি, আনন্দ মুখুজ্জের স্ত্রী। একটু দেরি হয়ে গেল ব্যোমকেশদা, কিন্তু কাজ হয়েছে। এবার থানায় নিয়ে গেলে সব কথা বেরিয়ে আসবে। ভেতরে কয়েকজনকে রেখে এসেছি, কোনো তথ্য পেলেই ধৃতিমান বাবুকেও থানায় নিয়ে যাবে। আচ্ছা বেশ, এই দিকটা মিটে গেলে আমাদের ওখানে একবার এসো। আচ্ছা ঠিক আছে। রাখালবাবু আসলেন রাত 8টা নাগাদ। এর মধ্যে ব্যোমকেশ নিজেই একবার ফোন করেছিল, কিন্তু লাইন পাওয়া যায়নি। রাখালবাবু একটা চেয়ার টেনে শরীর টান টান করে বসতে বসতে বললেন, লোকটা যে এত ধূর্ত আর পেঁচানো তা তো আগে বুঝতে পারিনি। কিন্তু পুলিশ আর জম দুজনেই ছাড়ার পাত্র নয়, দেখা যাক কি হয়। তবে আনন্দ মুখুজ্জের স্ত্রী সবই স্বীকার করেছেন। ধৃতিমান বাবু টাকার লোভ দেখিয়ে তাকে হাত করেছিলেন, বাকিদেরও তাই। যাই হোক, এবার বলুন তো এই দিকের কি ঘটনা? আমার যে আর তর সইছে না। আচ্ছা অজিত, তোমার মনে আছে ধাঁধার কথাটা? কাক আর কোকিলের কি সম্পর্ক? হ্যাঁ তা আছে। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, কাক বাচ্চা ওঠায়, আর বাচ্চা বড় হলে কোকিল সেটা নিয়ে চলে যায়। একদম, এখানেও হয়েছে ঠিক তাই, তবে একটু অন্যভাবে। পুরো ঘটনাটা বলি তাহলে। ব্যোমকেশ একটু থামলো, তারপর পকেট থেকে বাক্স বের করে সেখান থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটের কোণে রেখে তাতে অগ্নি সংযোগ করে পরপর কয়েকটা
মোক্ষম টান দিয়ে ধোঁয়াগুলো গোল গোল করে ছাড়তে ছাড়তে বলল, 2 বছর আগে ধৃতিমান বাবু যখন আনন্দ মুখুজ্জেকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দিলেন, তখন থেকেই তার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। কোনো অপরাধ না করেও 2টা বছর জীবন থেকে হারিয়ে যাওয়াটা তিনি মেনে নিতে পারেননি। তারপর তিনি ছাড়া পেলেন। ছাড়া তো পেলেন, কিন্তু যাওয়ার তো কোনো জায়গা নেই। স্ত্রী থাকলে না হয় একটা কথা ছিল, কিন্তু যে স্ত্রী তারই বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিতে পারে, সেই স্ত্রীর কাছে কিভাবে যাবেন? তাছাড়া তিনি এতদিন জেলে ছিলেন, তাই বাইরের জগৎ সম্পর্কে কোনো ধারণাই তার ছিল না। জেল থেকে মুক্তি পেয়ে তিনি যেন আরো বড় জেলে আটকে গেলেন, আর তাতেই দাউ দাউ করে জ্বলতে থাকা রাগ ক্ষোভ পরিণত হলো প্রতিহিংসায়। প্রতিশোধ বলতে পারো অজিত। তিনি রাতের অন্ধকারে ফিরে আসলেন এই বাড়িতে। তবে আমার কি মনে হয় জানো, আনন্দবাবু খুন করার উদ্দেশ্যে আসেননি, কিন্তু পরিস্থিতি এমন করতে বাধ্য করেছে। যাই হোক, তিনি জানতেন না যে ধৃতিবাবু আর এখানে থাকেন না, কিন্তু যখন থাকতেন তখন তিনি নিচের ঘরেই ঘুমাতেন। এটা আমি আগেও জানতাম। আনন্দ মুখুজ্জি প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করলেন এবং কাকার ঘরের সামনে এসে দাঁড়ালেন। তিনি ধরেই নিয়েছিলেন কাকা এই ঘরেই ঘুমান, কারণ আগে তেমনটাই ছিল। এখানে একটা ভুল হয়েছে আমাদের। নিধিময় বাবু হয়তো দরজা বন্ধ করেননি, শুধু ভেজিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, রাতের বেলা দরজা খুলেই আনন্দ মুখুজ্জি দেখলেন, হ্যাঁ ভুল হচ্ছে না, তিনি দেখলেন বিছানার উপরে শুয়ে আছেন নিধিময় বাবু। আর তিনি ভাবলেন ওটা ধৃতিমান বাবু, আর সেটা দেখেই উনার মাথায় রক্ত ছুড়ে গেল। আর বারান্দায় যখন ছুরি দেখতে পেল, তখনই ব্যাস মাথায় রক্ত চড়ে গেল। সেটা হাতে তুলে নিল। ঠিক করলেন, একবার যখন কোনো অপরাধ না করে শাস্তি পেতে হয়েছে, তখন এইবার অপরাধ করেই যাবেন। আর তাছাড়াও যা হারাবার তা তো তিনি আগেই হারিয়ে ফেলেছেন, আর হারাবার ভয় নেই। রাতের আবছা আলো ছায়াতে ছুরিটা ধৃতিমান বাবু মনে করে ভুল করে বসিয়ে দিলেন নিধিময় বাবুর বুকে। রাগ আগে থেকেই ছিল, আর এখন সেই সাথেই যুক্ত হয়েছে প্রতিশোধের আগুন। শরীরও বেশ মজবুত, তাই ছুরিটা বুকের ভেতরে গেঁথে যেতে সময় নেয়। এরপর কি হয়েছিল জানি না, সেটা তো আনন্দ মুখুজ্জিকে খুঁজে পাওয়ার পরেই জানা যাবে। তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি সকালে আরো একবার সকলের দৃষ্টি এড়িয়ে এসেছিলেন, আর এসে যখন দেখলেন তিনি কাকা মনে করে ভুল মানুষকে খুন করেছেন, তখন গা ঢাকা দিয়েছেন। এক টানে সবটা বলে ব্যোমকেশ চুপ করলো। আমি হতভম্বের মতো জিজ্ঞাসা করলাম, তার মানে তুমি বলতে চাইছো ভুল করে খুনটা হয়ে গিয়েছে? হ্যাঁ, আর সেই কারণেই আমরা বুঝতে পারছিলাম না খুনের কারণ কি হতে পারে। যেখানে নিধিময় বাবুকে খুন করার কোনো ইচ্ছেই ছিল না, সেখানে কারণ খুঁজে না পাওয়াই স্বাভাবিক, তাই না? সে তো বুঝলাম, কিন্তু এমনটা যে হয়েছে সেটা তোমার মনে এলো কখন? যখন রাখাল বলল যে ধৃতিমান বাবু থানায় গিয়েছিলেন, আর তখনই 2 বছর আগের ঘটে যাওয়া ঘটনাটা আমার মনে সন্দেহের দানা বাঁধতে সাহায্য করলো। কিন্তু কিছুর একটা হিসাব যেন মিলছিল না। কারণ আনন্দ মুখুজ্জি যদি ভুল করে খুনটা করেও থাকে, তাহলে সেটা কিভাবে? সে তো এখন জেলে। কিন্তু রাখাল যখন বলল তিনি দিন 3 আগেই ছাড়া পেয়েছেন, তখন আমি নিশ্চিত হলাম যে আমি যা বললাম এতক্ষণ তেমনটাই হয়েছে। আমরা কিছুক্ষণ নীরবে ধূমপান করে গেলাম। রাখালবাবু উঠে পড়লেন, কিন্তু আমার মনে তখনও একটা কেমন কেমন ভাব জমতে শুরু করলো। ব্যোমকেশের কথাগুলো অবিশ্বাস করছি না, কিন্তু খুনির মুখ থেকে কথাগুলো শুনলে। এরপর দিন 4 আর কোনো খোঁজ পাওয়া গেল না। 5ম দিনের দিন একেবারে ইন্সপেক্টর রাখাল সরকার সশরীরে আমাদের সামনে উপস্থিত হলেন। আপনি ঠিকই বলেছেন ব্যোমকেশদা, আনন্দ মুখুজ্জিকে খুঁজে পাওয়া গিয়েছে, যদিও তিনি পালানোর কোনো চেষ্টাই করেননি। আমরাই সঠিক জায়গায় খুঁজতে পারিনি বলে এতটা দেরি হলো, আর যখন পেলাম তখন সবটাই স্বীকার করে নিলেন। কেসটার সমাধান হলো ঠিকই, কিন্তু লোকটার জন্য বড্ড আফসোস হচ্ছে জানেন। প্রথমবার কোনো অপরাধ না করেও শাস্তি পেলেন, আর এবার আবার এমন একটা কাণ্ড। এর সবকিছুর পিছনে দায়ী কিন্তু একজনই, আর তিনি হলেন স্বয়ং ধৃতিমান মুখুজ্জি।
তিনি যদি আগের বার এমন কিছু না ঘটাতেন তাহলে আজকের এই দিন দেখতে হতো না। যদি নিজের এই আফসোসটা কিছুটা হলেও কমাতে চাও তাহলে ধৃতিমান মুখুজ্জের একটু খাতির যত্ন করো, এতে যদি কিছুটা ভালো লাগে। এই শেষের কথাগুলো ব্যোমকেশ যদিও হাসতে হাসতেই বলল, কিন্তু আমি জানি কথাগুলো মজার ছলে বললেও এটাই ছিল মনের কথা। এর দিন তিনেক পর খবরের কাগজে ছাপা হলো ঘটনাটা। পুরো খবর বলার প্রয়োজন নেই, কারণ তার সবই উপরে সবিস্তারে বর্ণনা করেছে। নতুন খবর এই যে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মিথ্যা মামলা এবং সেই সাথে আরও বেশ কিছু অপরাধের কারণে আদালত ধৃতিমান মুখুজ্জেকে 10 বছরের শাস্তি শুনিয়েছেন। আর আনন্দ মুখুজ্জে সে রায় বিচারক শোনালে তা যথা সময়ে বর্ণনা করব।